Welcome to our today's lecture. This is the first chapter for the first semester, and our course is Inorganic Pharmacy 1. The name of this chapter is Structure of Atom. And we know that atom is the fundamental building block for all kinds of matter that we can see and sometimes we cannot see. Atom হচ্ছে আমাদের চোখের সামনে যে সমস্ত জিনিস আমরা দেখতে পাই বা দেখতে পাই না এরকম অনেক জিনিসেরই মৌলিক বিল্ডিং ব্লক, অর্থাৎ সেগুলো হচ্ছে তার গঠনতন্ত্রের একক। যে বাতাস তারও একক হচ্ছে অ্যাটম, পানি তারও একক হচ্ছে অ্যাটম। মানে এগুলো কোনো না কোনো অ্যাটম দিয়ে তৈরি। অ্যাটমগুলো একত্রিত হয়ে মলিকুল তৈরি করে, মলিকুলগুলো একত্র হয়ে কম্পাউন্ড তৈরি করে থাকে। পানির ভিতরে আছে হাইড্রোজেন এবং অক্সিজেন, এ দুটো হচ্ছে অ্যাটম, তারা যুক্ত হয়ে H2O পানির মলিকুল তৈরি করে থাকে। আবার H2O এর ভিতরে হাইড্রোজেন বন্ডিং থাকে, বন্ডিং থাকার কারণে পানির মলিকুলগুলো একত্রে থাকে। আর H2O এর ভিতরে যখন বরফ তৈরি হয় তখন স্ট্রাকচার মডিফিকেশন ঘটে, ফলে তারা বরফ আকারে একসাথে থাকে। তো এই যে পদার্থগুলা একসাথে থাকে, এই একসাথে থাকার জিনিসটা অনেক আগেই মানুষ চিন্তা করতো যে একটা জিনিসকে কত ছোট ভাগে ভাগ করা যায়। একটা জিনিসকে ভাঙতে থাকলে বা কাটতে থাকলে বা ছোট করতে থাকলে কত ছোট করা যায়। তো এটা ইন্ডিয়ান এবং গ্রিক ফিলোসোফার্সরা প্রায় খ্রিস্টপূর্ব ৪০০ অব্দ পর্যন্ত তারা এভাবে চিন্তা করতেন যে আসলে কত ছোট করা যায়। যে জিনিসটা যত ছোট করা যায়, অর্থাৎ কোন একটা জিনিসকে ছোট করতে, করতে যখন আর সেটাকে আর ভাঙা যাচ্ছে না, ওই অবস্থাটাকে তারা বলছেন যে সেটা হচ্ছে এই পদার্থের বিল্ডিং ব্লক, অর্থাৎ তার গঠনতন্ত্রের একক। তো এজন্য আমরা বলছি যে the existence of atoms has been proposed since the time of early Indian and Greek philosophers 400 BC, who were of the view that atoms are the fundamental building blocks of matter. তো বলছে যে অ্যাটম যে আছে, অর্থাৎ পরমাণু যে আছে, সেটার একটা প্রস্তাবনা যে পদার্থের ক্ষুদ্রতম কণিকা বিদ্যমান, এ সম্পর্কে খ্রিস্টপূর্ব ৪০০ অব্দেও ধারণা ছিল। According to them, the continued subdivisions of matter would ultimately yield atoms, which would not be further divisible. The word atom has been derived from the Greek word atomio, which means uncuttable or non-divisible. তো যেটা কিছুক্ষণ আগে বললাম যে তাদের যে মতামত ছিল সেটা হচ্ছে এরকম যে একটা পদার্থকে যদি ভাঙতেই থাকি বা কাটতেই থাকি বা ছোট করতে থাকি, এটা যদি চলমান ছোট করতেই থাকে, তাহলে আল্টিমেটলি এমন একটা পরমাণু বা ক্ষুদ্রতম কণিকা তৈরি হবে যেটাকে আর আমরা ভাঙতে পারবো না, যেটাকে কাটতে পারবো না, যেটাকে আর ছোট করতে পারবো না। অর্থাৎ সেটাকে আর দ্বিতীয়বার ২ ভাগে ভাগ করা যাবে না। তো সেখান থেকেই এই অ্যাটম নামটা এসেছে। অ্যাটম শব্দটা এসেছে মূলত গ্রিক শব্দ অ্যাটোমিও থেকে। অ্যাটোমিও মানে হচ্ছে আনকাটেবল, যাকে আর কাট করা যায় না, অর নন ডিভাইজেবল, যাকে আর ডিভাইস অর্থাৎ যাকে আর ভাগ করা যায় না কিংবা কাটা যায় না। These earlier ideas were mere speculations and there was no way to test them experimentally. প্রাথমিকভাবে তারা যেটা বলেছিলেন যে একটা পদার্থকে কাটতে থাকলে বা ছোট করতে থাকলে একটা সময় আসবে যখন সেটাকে আর কাটা যাবে না, আনকাটেবল হবে, ভাঙা যাবে না, নন ডিভাইজেবল হবে। এই যে ধারণাটা ছিল সেটা শুধুমাত্র ধারণা ছিল, মেয়ার স্পেকুলেশন, শুধুমাত্র অনুমান নির্ভর ছিল। এবং এইরকম যে ক্ষুদ্রতম কণিকা আছে সেটা তখন পর্যন্ত এক্সপেরিমেন্টালি অর্থাৎ পরীক্ষা করে প্রমাণ করার সুযোগ ছিল না। These ideas remained dormant for a very long time and were revived again by scientists in the 19th century. পরবর্তীতে এই ধারণাটা, যেটা অনেকদিন ধরে সুপ্ত অবস্থায় ছিল, ধারণা আকারে ছিল, পরবর্তীতে 19 শতাব্দীতে বিজ্ঞানীরা এই ধারণাটাকে পরবর্তীতে পরীক্ষা করে প্রমাণ করেছেন। 19 শতাব্দীতে এটা পরীক্ষা করে প্রমাণ করেছেন। এখন আমরা জানি যে পদার্থের ক্ষুদ্রতম কণিকাগুলাকে প্রধানত ৩ ভাগে ভাগ করা হয়: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন।
এছাড়াও ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকেও আরো ক্ষুদ্রতম কণিকায় ভাগ করা যেতে পারে। এরকম প্রপোজালও আছে। এরপরে হচ্ছে কিছু কণিকা আছে যেগুলো পদার্থের ভিতরে সবসময় বিদ্যমান থাকে। কিছু আছে সাময়িক সময়ের জন্য থাকে। যেমন পাইওন, মেসন, নিউট্রন ও অ্যান্টিনিউট্রন। তো এগুলো এই অ্যাটম পদার্থের ক্ষুদ্রতম কণিকা। এর থেকেও যেগুলোর নাম বললাম সেগুলো আরো ক্ষুদ্রতম কণিকা। সেগুলো দিয়ে অ্যাটম গঠিত হয়। তো আমাদের এই চ্যাপ্টারটা আসলে এই স্ট্রাকচার অফ দ্যা অ্যাটম নিয়েই ডিল করবে যে অ্যাটম পদার্থের ক্ষুদ্রতম কণিকা, সেই ক্ষুদ্রতম কণিকা কিভাবে গঠিত হয় এটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারে ধারণা নেওয়ার চেষ্টা করব। আর এই ক্ষুদ্রতম কণিকা অ্যাটম সম্পর্কে কেন জানতে হবে? কারণ ১ম এ বলেছিলাম যে আমরা যে অনেক কিছু দেখতে পাই, আবার অনেক কিছু দেখতে পাই না। যেগুলোর বেশিরভাগই হচ্ছে অ্যাটম দিয়ে গঠিত। অর্থাৎ পদার্থের ক্ষুদ্রতম কণিকা দিয়ে সেগুলো গঠিত। সেগুলোর ভিতরে আমাদের যে মৌলগুলো আছে ১০৯ টার উপরে, সে সমস্ত মৌলগুলার সংমিশ্রণে এই সমস্ত পদার্থ গঠিত। তো সেগুলো হচ্ছে অ্যাটমিক পর্যায়ে থাকে আরকি। প্রত্যেকটা মৌলেরই অ্যাটমিক স্ট্রাকচার আছে। তো স্ট্রাকচার থাকার কারণে একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটমের ইন্টারেকশন হয়। বিভিন্ন ধরনের বন্ডিং হয়। তো তাহলে অ্যাটম সম্পর্কে না জানলে আমাদের পক্ষে কিভাবে পদার্থের ২ টা অ্যাটম মিলে মলিকুল তৈরি করে, তাদের ভিতরে বন্ডিং কিভাবে হয়, অন্য কোনো পদার্থের সংস্পর্শে আসলে সেটা কি ধরনের রিঅ্যাকশন দিবে বা কি ধরনের অ্যাকশন দিবে, সেগুলো সম্পর্কে আমাদের আইডিয়া পাওয়া সম্ভব নয়। যেমন পানির ভিতরে যদি তেল দেন সেটা মিশে না। কেন মিশে না? কারণ তাদের অ্যাটমিক স্ট্রাকচার এ দেখলে আমরা দেখতে পাই তেলের ভিতরে তেল হচ্ছে মূলত হচ্ছে সেখানে হাইড্রক্সিল গ্রুপ থাকে, কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপ থাকে। এমনভাবে থাকে যে ফ্যাটি অ্যাসিডের এস্টার মূলত আরকি। হাই মলিকুলার ওয়েট ফ্যাটি অ্যাসিড এস্টার অফ অ্যালকোহল। আর পানি হচ্ছে পোলার। কিছুটা পোলার, কিছুটা হাইড্রোজেন বন্ডিং থাকে। তো পানির ভিতরে কারা ডিসলভ হবে, কারা পানির ভিতরে যাবে সেটা ডিপেন্ড করে হচ্ছে পানির সাথে কাদের ইন্টারেকশন হতে পারে তার উপরে। পানির সাথে যদি হাইড্রোজেন বন্ডিং হয় যেমন সুগার, তাহলে সে পানির ভিতর ডিসলভ হয়। অথবা পানির সাথে যদি পোলারিটির ডিফারেন্স থাকে যেমন সোডিয়াম ক্লোরাইড, সেখানেও সে ডিসলভ হইতে পারে। কিন্তু ফ্যাটি অ্যাসিড বা তেল বা চর্বির এরকম ইন্টারেকশন সম্ভব নয় বলে পানির ভিতরে ডিসলভ হয় না। এটা আসলে তাদের মূলত অ্যাটমিক স্ট্রাকচার এর কারণে হয়। তারপরে অর্গানিক কেমিস্ট্রি যা কিছু আমরা দেখি সেগুলো হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার এর উপর ডিপেন্ড করে। গ্লুকোজের স্ট্রাকচার এর বিভিন্ন ভিন্নতা আছে। সেখানে তারা ডি-এল গ্লুকোজ আছে ইত্যাদি, ইত্যাদি। আমাদের যে সমস্ত ড্রাগ গুলা, যে সমস্ত ওষুধগুলো আমরা সেবন করে থাকি সেগুলোও হচ্ছে উইকলি অ্যাসিডিক, উইকলি বেসিক হয় এবং সেগুলোর অর্গানিক স্ট্রাকচার আছে। তো স্ট্রাকচার এর ভিতরে অবশ্যই ফান্ডামেন্টাল পার্টিকেল হিসেবে অ্যাটম থাকবে। তাদের ইন্টারেকশন থাকবে। আমাদের বডির ভিতরে গেলে ওষুধ খাওয়ার পরে কিভাবে বডির ভিতরে গিয়ে, বডি তো অর্গানিক ম্যাটেরিয়াল। ইনঅর্গানিক দিয়ে অর্গানিক ম্যাটেরিয়াল তৈরি। তো সেই অর্গানিক ম্যাটেরিয়াল এর সাথে কিভাবে তারা ইন্টারেকশন করবে সেগুলো অ্যাটমিক স্ট্রাকচার এর উপর ডিপেন্ড করবে। সুতরাং এরকম অনেকগুলো কারণেই আমাদের অ্যাটম সম্পর্কে ভালো ধারণা রাখা প্রয়োজন। তাই আমরা অ্যাটম সম্পর্কে পড়াশোনা করতেছি আরকি। তো এটা হচ্ছে introductory কিছু কথাবার্তা। তো আমরা বললাম যে অ্যাটমকে আরো ক্ষুদ্র, ক্ষুদ্র অংশে ভাগ করা হয়েছে। অর্থাৎ অ্যাটম হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণিকা, আবার অ্যাটমেরও ক্ষুদ্রতম কণিকা বিদ্যমান। সেগুলা নিয়ে গবেষণা এখনো চলমান। তো আমরা আ যেগুলো থিওরি অলরেডি এস্টাবলিশ সেগুলো সম্পর্কে জানবো। তো যে সমস্ত থিওরি গুলোর ভিতরে অনেকে থিওরি দিয়েছেন যেমন ব্রিটিশ স্কুল টিচার জন ডাল্টন ১৮০৩ সালে তিনি অ্যাটমিক থিওরি দিছেন যে অ্যাটমকে বলছেন যে অ্যাটম ইস দ্যা আল্টিমেট পার্টিকেল অফ ম্যাটার। তিনি বলেছেন পদার্থের ক্ষুদ্রতম কণিকা মানে চূড়ান্ত পর্যায়ে যদি আমরা ভাঙি পদার্থকে তাহলে কি হবে? তাহলে এই পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণিকা যার উপরে আর কোনো কিছুকে ভাগ করা যায় না। কিন্তু পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে আসলে এটমও ক্ষুদ্রতম কণিকা না। এটম থেকেও আরো ক্ষুদ্রতম কণিকা আছে যেগুলো দিয়ে এটম গঠিত। পরবর্তীতে সেগুলোকে ভাঙা হয়েছে। তো যেগুলো দিয়ে এটম গঠিত সেগুলো ২ ধরনের। কিছু আছে হচ্ছে পার্মানেন্টলি সবসময় থাকে। কিছু আছে যেগুলো হচ্ছে সাময়িক সময়ের জন্য থাকে। The physical and chemical properties of elements and their compounds are essentially related with the structure of atoms. যে একটা কেমিক্যাল একটা এলিমেন্টস এর বা একটা কম্পাউন্ডস এর যে বৈশিষ্ট্য সেটা তার
অ্যাটমের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। যেমন বললাম পানি কাকে ডিসলভ করবে বা করবে না। পানির ভিতরে কে গুলবে কে গুলবে না এটা ডিপেন্ড করতেছে পানির স্ট্রাকচারের উপরে আর যে জিনিসটা আমি এখানে গুলানোর চেষ্টা করছি তার স্ট্রাকচারের উপরে। কাঠকে আপনি যতই চেষ্টা করেন পানিতে গুলানোর, কাঠ কিন্তু পানিতে গুলবে না। বা মানুষের বডি যদি পানিতে গুলানোর চেষ্টা করেন সেটাও গুলতেছে না। গুললে তো আমরা গোসল করার সময় আমাদের বডি গুলেই যেত। আচ্ছা তো সেজন্যই আমরা বলছি যেটা সেটা হচ্ছে therefore a systematic knowledge of the structure of atom is necessary for the study of modern inorganic chemistry. যেহেতু পদার্থের যে সমস্ত বৈশিষ্ট্য সেটা ডিপেন্ড করতেছে অ্যাটমিক স্ট্রাকচারের উপরে কাজেই আমাদের কাজ হলো যে স্ট্রাকচার অফ দ্য অ্যাটম সম্পর্কে আমাদের যেন একটা তাত্ত্বিক ধারণা সিস্টেমেটিক ওয়েতে তাত্ত্বিক ধারণা থাকে ঠিক আছে তাহলে আমরা বললাম সিস্টেমেটিক নলেজ অফ দ্য স্ট্রাকচার অফ অ্যাটম ইজ নেসেসারি ফর দি স্টাডি অফ মডার্ন ইনঅর্গানিক কেমিস্ট্রি ইনঅর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে জানতে হলে আমাদের স্ট্রাকচার অফ দ্য অ্যাটম সম্পর্কে একটা তাত্ত্বিক ধারণা লাভ করতে হবে আচ্ছা তারপর আমরা বলছি যে আমরা এখানে কি করব আমরা কিছু অবজারভেশন দেখব সে সময়ে 19th সেঞ্চুরি 19 শতাব্দীতে কিছু অবজারভেশন করা হয়েছে যেমন রাদারফোর্ডস এক্সপেরিমেন্টাল আলফা পার্টিকেল এক্সপেরিমেন্টস বোরস অ্যাটমিক স্ট্রাকচারের এক্সপেরিমেন্ট এগুলো হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার যেটা আমাদের সামনে আছে সেই অ্যাটমিক স্ট্রাকচারকে থিওরিটিক্যালি প্রুভ করার জন্য করা হয়েছিল সেই সমস্ত এক্সপেরিমেন্ট গুলো আচ্ছা তো বললাম যে যে সমস্ত এক্সপেরিমেন্ট গুলো করা হয়েছিল সেই সমস্ত এক্সপেরিমেন্ট গুলো করে যেটা এস্টাবলিশ করা হয়েছে সেটা হলো যে atoms can further be divided into subatomic particles অ্যাটমকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণিকায় ভাগ করা যায় যেমন ইলেকট্রন প্রোটন এন্ড নিউট্রন তিন ভাগে তিনটা মূল মূল ফান্ডামেন্টাল পার্টিকেল হচ্ছে অ্যাটমের ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন আচ্ছা তো এছাড়া আরো কিছু আছে যেগুলো সাময়িক সময়ের জন্য থাকে এজন্য আমরা এটাকে দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেল একটা হচ্ছে টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেল তাহলে ফান্ডামেন্টাল পার্টিকেল কাকে বলবো যে পার্টিকেল গুলো সবসময় অ্যাটমে থাকে সেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেল মানে সেগুলোর হচ্ছে মৌলিক পার্টিকেল বলতে পারেন আর কি An atom is the smallest particle of an element having its own chemical identity and properties. Atom হচ্ছে একটা মৌলের সবচেয়ে ক্ষুদ্রতম কণিকা যে অ্যাটমের প্রত্যেকটা অ্যাটমের নিজস্ব বৈশিষ্ট্য আছে হাইড্রোজেনের যে অ্যাটম তার নিজস্ব বৈশিষ্ট্য অক্সিজেনের অ্যাটমের নিজস্ব বৈশিষ্ট্য ক্লোরিনের অ্যাটমের নিজস্ব বৈশিষ্ট্য থাকে অ্যাটম কনসিস্ট অফ স্টিল স্মলার পার্টিকেলস অ্যাটমকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা বা বিভক্ত করা যায় যে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দিয়ে অ্যাটম গঠিত যেমন অলরেডি বলছি ইলেকট্রন প্রোটন নিউট্রন এটসেট্রা যেগুলোতে অ্যাটমকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণিকায় ভাগ করা যায় These particles are regarded as fundamental particles. এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটাকে বলা হয় ফান্ডামেন্টাল পার্টিকেল কেন কারণ হলো বিকজ দিস আর দ্য মেইন কনস্টিটিউয়েন্টস অফ অ্যাটমস এটা হচ্ছে অ্যাটমের মূল উপাদান একটা অ্যাটমের গঠনের মূল উপাদান হচ্ছে এই তিনটা পার্টিকেল ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন তো এই তিনটা পার্টিকেল যেহেতু মূল সবসময় থাকে কাজে এটাকে আমরা বলি পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেলস তাহলে আমরা পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেলের ডেফিনিশন যদি দেই তাহলে কি বলবো the particles which play an important role for the formation of structure of an atom and are present in all atoms except hydrogen where neutron is absent are called permanent fundamental particles তাহলে আমরা বললাম যেই পার্টিকেলস গুলা অ্যাটমের স্ট্রাকচার তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং হাইড্রোজেন ব্যতীত সব অ্যাটমে সবসময় বিদ্যমান থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেল হাইড্রোজেনে কি থাকে না হাইড্রোজেনে নিউট্রন থাকে না there are three kinds of permanent fundamental particles such as electron proton and neutron তিন ধরনের পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেল আছে সেগুলো হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন ওকে তো এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন তিন ধরনের পার্টিকেল নিউট্রন এবং প্রোটন তারা হচ্ছে নিউক্লিয়াসে থাকে
আর ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে রিভলভ করে, ঘুরতে থাকে। ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জড, প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জড, নিউট্রনের কোনো চার্জ নেই। নিউট্রন হচ্ছে, এজন্যই তার নাম হচ্ছে নিউট্রন। নিউট্রাল বলে এর নাম হচ্ছে নিউট্রন। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যে electron bears negative charge and revolves around the nucleus in a circular path. ইলেকট্রন এর চার্জ হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক চার্জ এবং সেটা হচ্ছে নিউক্লিয়াসের চারিপাশে গোলাকার পথে, বৃত্তাকার পথে ঘুরতে থাকে। The mass of electron is very small. ইলেকট্রনের যে ভর সেটা খুবই কম। এর পরের পার্টিকেল হচ্ছে প্রোটন। প্রোটন ইলেকট্রনের ঠিক সমপরিমাণ পজিটিভ চার্জ চার্জ বহন করে এবং নিউক্লিয়াসে থাকে। প্রোটন bears the positive charge and stays at the nucleus with neutron. নিউট্রন এবং প্রোটন একসাথে নিউক্লিয়াসের সাথে কেন্দ্রে বিদ্যমান থাকে। এবং নিউটনের কথা আগেই বলা হয়েছে যে তার নাম নিউটন, কারণ তার কোনো চার্জ নাই, নিউট্রাল আর কি। নিউট্রন হ্যাজ নো চার্জ, দ্যাট ইজ ইট ইজ নিউট্রাল, ইট ইজ প্লেসড ইন দ্য নিউক্লিয়াস উইথ প্রোটন, এবং এটা নিউক্লিয়াসের সাথে কেন্দ্রে থাকে। অর্থাৎ নিউক্লিয়াসের সাথে প্রোটনও থাকে, নিউট্রনের সাথে নিউক্লিয়াসের সাথে নিউট্রনও থাকে। সেই সময় বলতে পারি যে নিউট্রন আর প্রোটন একসাথে নিউক্লিয়াসে থাকে। প্রোটনের কোনো চার্জ নেই, প্রোটনের পজিটিভ চার্জ আর নিউট্রনের কোনো চার্জ নেই। এটাগুলো হচ্ছে পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেল। এবার আসলে কিছু টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেল বিদ্যমান আছে, যেগুলো সব সময় থাকে না কিন্তু অনেক সময় থাকে। প্রায় 100টা টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেল আছে। ফান্ডামেন্টাল কেন বললাম? কারণ তারা বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে। টেম্পোরারি কেন বলছি? কারণ সাময়িক সময়ের জন্য থাকে। তাহলে এই সম্পর্কে আমরা কি বলছি? আমরা বলতেছি the particles which exist in some atoms for short time are called temporary fundamental particles. এই সমস্ত পার্টিকেল গুলা কোনো অ্যাটমে অল্প সময়ের জন্য বিদ্যমান থাকে, তাদেরকে বলা হয় টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেল। These are about 100 numbers of temporary fundamental particles in different atoms like positron, neutron, antineutrino, meson, etc. প্রায় 100টা টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেল বিদ্যমান আছে, বিভিন্ন অ্যাটমে বিভিন্ন সময় থাকে, সাময়িক সময়ের জন্য থাকে, যেমন পজিট্রন, নিউট্রন, অ্যান্টিনিউট্রন, মেসন ইত্যাদি। তো এই হচ্ছে আমাদের স্ট্রাকচার অফ দ্য অ্যাটমের ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। আমরা সামনের ক্লাসে স্পেকট্রাম সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। Thanks to all for joining this class. If you have any question, you can ask this question during the live class, or you can drop your question in the comment box. Thank you.